আমরা বাংলাদেশ সৃষ্টি করেছি, আমরা মুজিবুর রহমানকে নিরাপত্তা দিয়েছি। হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ঢাকার শাহজালাল বিমানবন্দরে নামবেন, সেখান থেকে স্যালিউট দিয়ে নিয়ে যেতে হবে। সত্যি শেখ হাসিনা কি আবার প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠা পাবেন বাংলাদেশে? শুরু হয়েছিল নিজ নিজ দেশে 1971 সাল থেকে এবং চলেছে 24 পর্যন্ত। সুতরাং আপনি যদি শেখ মুজিবের থেকে শুরু করে শেখ হাসিনার পতন পর্যন্ত হিসাব করেন, আপনি দেখবেন ঠিক 54 বছর। আবার তাদের বাবা পুত্রের যেই যাত্রা, সেটাও কিন্তু 71 থেকে 24। দুজনেরই প্রতি মানুষের তীব্র ঘৃণা দেখেছেন যে ইতিমধ্যেই ঘটনা প্রবাহ তো আপনারা ফলো করছেন। এর মধ্যে হাই কমিশনে আমাদের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনে হামলার ঘটনায় ভারতীয় অ্যাম্বাসেডরকে তলব করা হয়েছে এবং তারা দুঃখ প্রকাশ করেছে। এবং ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসেছে, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সহকারে আরও কনসার্ন যারা আছেন তাদের সাথে বৈঠক হয়েছে এবং সেখানে সুযোগ পাচ্ছেন তাদের কাছে এমন হতাশার কথাই জানান দিচ্ছেন হাসিনা। প্রয়োজনে জেল জীবনকে মেনে নেবেন, তবুও দেশেই ফিরতে চান হাসিনা, এমন খবরই ভারতের আনাচে কানাচে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। ভারত এবং বাংলাদেশের মধ্যে স্বাধীনতা পরবর্তী সময়ে এইরকম দুঃসম্পর্ক আর কিন্তু কখনো আমরা দেখিনি। এমনকি প্রথমবারের মতন স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশ মেরুদণ্ডটা সোজা করে একটু দাঁড়িয়েছে। যে পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে, কোথাও ঝুঁকার সম্ভাবনা বাংলাদেশের নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর। একটু পরে আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাদের ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন আছেন, প্লিজ দরকার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসবো। আমরা বাংলাদেশ সৃষ্টি করেছি, আমরা মুজিবুর রহমানকে নিরাপত্তা দিয়েছি। হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ঢাকার শাহজালাল বিমানবন্দরে নামবেন, সেখান থেকে স্যালিউট দিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশের ভবিষ্যৎবাণী করে দিলেন এই বাংলার মানে পশ্চিমবঙ্গের এক নেতা। সত্যি শেখ হাসিনা কি আবার প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠা পাবেন বাংলাদেশে? তিনি তো নিজেই আশ্রয় রয়েছেন, তিনি নিজেই দেশ ছাড়া। তবে হ্যাঁ, এখনো পর্যন্ত শেখ হাসিনার ইস্তফাপত্র বা পদত্যাগপত্র কিন্তু রাষ্ট্রপতির কাছে যায়নি। সুতরাং টেকনিক্যালি উপদেষ্টা সরকার গঠিত হলেও প্রধানমন্ত্রী কিন্তু খাতায় কলমে এখনো পর্যন্ত শেখ হাসিনাই, অর্থাৎ অনারেবল প্রাইম মিনিস্টার বলতে শেখ হাসিনাকেই বোঝেন অনেকে। আর এটাই ইউনূসের মাথা ব্যথার অন্যতম একটা কারণ। কিন্তু শেখ হাসিনা এই যে ভারতের আশ্রয় বা অন্য দেশের আশ্রয়, সেখান থেকে তিনি কি দেশে ফিরতে পারবেন প্রধানমন্ত্রী হিসেবে? কে এরকম দাবি করছেন? কোন নেতা? এবারে তার কথা বলি। ওই নেতা বলছেন যে হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ঢাকার বিমানবন্দরে নামবেন, সেখান থেকে স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশে ভারত বিদ্বেষ থামার নাম নেই। এই অবস্থায় দিনের পর দিন ভারত বাংলাদেশ সম্পর্ক খারাপ থেকে অতি খারাপের দিকে এগোচ্ছে। এই অবস্থায় বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি বলেন, আমরা ওই দেশ সৃষ্টি করেছি, 17,000 সেনা আত্মবলিদান দিয়েছে। আমরা মুজিবুর রহমানকে নিরাপত্তা দিয়েছি, আমাদের দেশ দলাই লামাকে নিরাপত্তা দিয়েছে। ভারত এটা করে, হাসিনা একজন বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ঢাকার শাহজালাল বিমানবন্দরে নামবেন, সেখান থেকে স্যালিউট দিয়ে নিয়ে যেতে হবে তাকে, বলছেন শুভেন্দু অধিকারী। শুনুন শুভেন্দুর বক্তব্য। আমরা ওই দেশ আমাদের 17,000 সেনা আত্মবলিদান দিচ্ছি, আমরা মুজিবুর রহমানকে প্রোটেকশন দিচ্ছি, আমাদের দেশ দলাই লামাকে প্রোটেকশন দিচ্ছি। ভারত এটা করে। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবে ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। এই সভায় বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীকে একেবারে তোপ দেখে বলেন, বাংলাদেশের শাঁখা পলা দেখলেই মারছে, ধুতি পড়লেই খুলে দিচ্ছে, পশ্চিমবঙ্গ বদলে যাচ্ছে, ইহুদি খ্রিস্টানদের বহু দেশ, আমাদের হিন্দুদের ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তাঁর। এই মুখ্যমন্ত্রী অর্থাৎ পশ্চিম বাংলার কথা তিনি বলেন। পশ্চিমবঙ্গের হিন্দুদের নিরাপত্তা দিতে পারেননি মুখ্যমন্ত্রী, পুলিশের ভয়ে এখনো ঘুমোবেন। চিন্ময় প্রভু এখনো জেলে, বাংলাদেশের হিন্দুদের দেখে শিখুন। ট্রিপল তালাক এনে মোদিজি জব্দ করেছেন, বলছেন শুভেন্দু অধিকারী। শুনুন। বাংলাদেশে যান, শাঁখা পলা দেখলেই মারছে, মাথায় সিঁদুর দেখলেই মারছে, গলায় কণ্ঠি দেখলেই ছিঁড়ছে, ধুতি পড়লেই কাছা খুলছে, মাথায় শিখা দেখলেই কাঁচি নিয়ে কাটছে। যান বাংলাদেশে। পশ্চিমবঙ্গ বদলে যাচ্ছে। ইন্দোরে সেক্স থাকে, বাংলাদেশে গেলেন কোথা নিয়ে? ইসলামিক কান্ট্রি আছে, ইহুদিদের অনেক দেশ, খ্রিস্টানদের অনেক দেশ, বুদ্ধিস্টদের অনেক দেশ। আপনার আমার হিন্দুদের ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব আপনার। এই মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার হিন্দুদেরকে প্রোটেকশন দিতে পারেননি। তফসিলি পরিবার, ছোট ছোট বাচ্চা মেয়ে। আপনারা দেখেছেন যে ইতিমধ্যেই ঘটনা প্রবাহ তো আপনারা ফলো করছেন।
এর মধ্যে হাই কমিশনে আমাদের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনে হামলার ঘটনায় ভারতীয় অ্যাম্বাসেডরকে তলব করা হয়েছে এবং তারা দুঃখ প্রকাশ করেছে এবং ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসেছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সহকারে আরও কনসার্ন যারা আছেন তাদের সাথে বৈঠক হয়েছে এবং সেখানে ভারতের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে আমাদের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য তারা জোর দিয়েছেন। তবে আমাদের দিক থেকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আমাদের যেই সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে উভয় পক্ষেরই কিছু বিষয় অ্যাড্রেস করা প্রয়োজন এবং আমাদের দিক থেকে বিশেষ করে গণহত্যাকারী শেখ হাসিনাকে ফেরত দেয়া এবং তিনি যেন সেখানে বসে যে বিভিন্ন বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করছেন সেটা বন্ধ করা যায় এই কথাটি বলা হয়েছে। এর পাশাপাশিও আরও কিছু ইস্যুস যেগুলো আপনারা জানেন আমাদের রেগুলার ইস্যুস তিস্তা সহ যেই পানির বন্টন সহ যে সমস্যাগুলো সেগুলো অ্যাড্রেস হয়েছে, সেগুলো নিয়ে কথা হয়েছে। তবে আমরা যেটা প্রথম থেকে বলে আসছি যে ভারতের সাথে এর আগে আমাদের যেই নতজন পররাষ্ট্রনীতি ছিল সেটা থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার সরে এসেছি এবং আমাদের পরবর্তী সম্পর্কটা চলমান থাকবে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট অর্থাৎ জাতীয় স্বার্থকে সামনে রেখেই, জাতীয় স্বার্থকে কম্প্রোমাইজ করে কোনো রিলেশনে আমরা ইন্টারন্যাশনাল রিলেশন আমরা বিশ্বাস করি না। মাননীয় উপদেষ্টা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন বলতে পারি জনপ্রতিনিধি ছাড়া আসলে স্থানীয় সরকার চালানো গভর্নমেন্ট অফিসিয়ালস দিয়ে খুব টাফ হয়ে যাচ্ছে এবং আপনারা জানেন আমাদের যারা অফিসিয়ালস আছে অনেকেই অতিরিক্ত দায়িত্বে এই জায়গাগুলোতে আছেন, ফলে নাগরিক সেবার ক্ষেত্রে অনেক বিঘ্ন ঘটছে। তারপর আমরা চেষ্টা করছি সর্বোচ্চ নিশ্চিত করার। সেজন্য আমার তো চাওয়া এটাই থাকবে এবং অলরেডি স্থানীয় সরকার সংস্কার কমিশনের যিনি প্রধান তিনিও বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচনটা প্রয়োজন। তবে নির্বাচন কমিশনেরও প্রস্তুতির বিষয় আছে, সব কিছু মিলে এটা একটা যেহেতু একটা রাষ্ট্রীয় ডিসিশন আমি সর্বোচ্চ পর্যায়ে এটা নিয়ে কথা বলবো। ইলেকশন কমিশন মোটামুটি ভোটার হালনাগাদ সহকারে যে বেসিক জিনিসগুলো সেগুলো শেষ করলে আমরা হয়তো একটা স্থানীয় সরকার নির্বাচনের কথা ভাবতে পারি। লোক এবং বাড়ে আমাদের কুমিল্লা সম্পর্ক আজকে এখানে একটা বিশাল একটা প্রোগ্রাম হচ্ছে ইন্টারন্যাশনালি। আমি যে বিষয়টা সাথে আলোচনা করবো এখানে সেটা হলো আপনার বৈষম্যদের যে ছাত্র আন্দোলন যারা নেতৃত্ব আছেন এখানে আসছে আমরা আসছিলাম এখানে অনেক অনিয়ম দুর্নীতির বিষয়ে তারা এখানে স্টেটমেন্ট দিচ্ছে এবং আমাদের কমিটি গঠন করা হয়। পরবর্তী পর্যায়ে এখানে আরও অনেক আপনার বিশেষ করে সিন্ডিকেট করে নির্বাচন এবং বাড়ের আধুনিকায়ন প্রকল্পে ব্যাপক দুর্নীতি এবং বিভিন্ন গণমাধ্যমে এগুলো বিষয়ে ইউজ করা হয়েছে, এই বিষয়গুলো আপনার করা আমি নিউজগুলো আমার চোখে পড়েছে এবং আমি পড়েছি। তো এই বিষয়ে আমার জানার মতো এখানে একটা তদন্ত কমিটি হয়েছে, আমি এই বিষয়টা দেখার চেষ্টা করবো এবং এর জন্য যদি প্রয়োজন পড়ে তাহলে আরও উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি করে যদি কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া যায় সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে। 2008 থেকে শুরু করে 2024 তিনটা মেয়াদ কম কিন্তু না। শেখ হাসিনার বয়স 77, তিনিও কিন্তু জীবনের বেশিরভাগ অংশই কাটিয়ে ফেলেছেন। ওনাদের দুজনেরই পারিবারিক যাত্রা শুরু হয়েছিল নিজ নিজ দেশে 1971 সাল থেকে এবং চলেছে 24 পর্যন্ত। সুতরাং আপনি যদি শেখ মুজিবের থেকে শুরু করে শেখ হাসিনার পতন পর্যন্ত হিসাব করেন আপনি দেখবেন ঠিক 54 বছর। আবার তাদের বাবা পুত্রের যেই যাত্রা সেটাও কিন্তু 71 থেকে 24। দুজনেরই প্রতি মানুষের তীব্র ঘৃণা, ক্ষোভ, রাগ তার বহিঃপ্রকাশ আমরা দেখলাম ঠিক গণভবনে যেভাবে লুট হয়েছে। আমরা দেখলাম বাশার আল আসাদ যে বাসায় থাকতেন তার যে ভবনটা সেখানে খুব ইন্টারেস্টিং আমার চোখে পড়ছে বেবি আমি নিজে পালি বলে রাজহাঁস ধরে নিয়ে যাচ্ছে মানুষ সেখান থেকে এবং গণভবনেও একই কাণ্ড হয়েছে, মানুষ রাজহাঁস, ছাগল, মুরগি, ভেড়া যে যা পেয়েছে সেটাই তুলে নিয়ে গেছে। এগুলো আসলে কিন্তু নেওয়া মানে যে লোভ থেকে বা জিনিসটাকে ইউজ করবে সেই জন্য তা নয়, তার উপরে যে রাগ তাকে না পেয়ে সেটার বহিঃপ্রকাশ হচ্ছে তার ব্যবহৃত জিনিসপত্র ভাঙচুর করা, তার ব্যবহৃত আসবাবপত্রকে টানাটানি করা নিয়ে যাওয়া। ঠিক একই রকম ভাবে দুজনের পরিণতি আমরা দেখেছি এবং ভাস্কর্য ঠিক যেভাবে শেখ মুজিবের ভাস্কর্য ভাঙা হয়েছে, বিশেষ করে প্রধানমন্ত্রী কার্যালয়ের অপোজিটে যে ভাস্কর্যটি ছিল বিজয় সরণিতে, সেই ভাস্কর্য যে আসলে ওই দিনের মধ্যে ভেঙে ফেলা যাবে এটা কিন্তু আমরা কেউ আসলে ভাবিও নি, বিকজ ইট ওয়াজ সো টল এন্ড ইট ওয়াজ সো স্ট্রং। এটা যে এভাবে ধূলিসাৎ করা যায় এটাও একটা অদ্ভুত ব্যাপার। একইভাবে আমরা দেখলাম সেখানেও কিন্তু ভাস্কর্য ভাঙা হয়েছে এবং ঠিক একই ধরনের কায়দায় ভাস্কর্য পড়ে যাচ্ছে সেটা দেখেছি। সবচেয়ে শক্ত যে মেসেজ এই ঘটনাগুলো দিচ্ছে সেটা হচ্ছে মানুষের ভালোবাসা, মানুষের সমর্থন যখন রাজনীতিবিদরা হারিয়ে ফেলেন সেই মুহূর্তে রাজনীতিবিদদের একটা গ্রেসফুল এক্সিট নিজের করে নেওয়া উচিত। যদি তারা গ্রেসফুল এক্সিটের দিকে না যান তখন পুরো বিষয়টাই না খুবই ডিসগ্রেসফুল হয়ে যায় তাদের জন্য এবং তাদের পুরো দলের এবং পুরো লেগেসির জন্য সেটা ডিসগ্রেসফুল। এবং মানুষ যেই মুহূর্তে আপনি বুঝবেন যে মানুষের সমর্থন আপনার সঙ্গে নেই, মানুষের ভালোবাসা আপনার সঙ্গে নেই, সেই মুহূর্তেই একটা নির্বাচন হতে পারে সবচেয়ে গ্রেসফুল এক্সিট। আপনি চিন্তা করেন ইভেন 2008 থেকে শুরু করে 2024 তিনটা মেয়াদ কম কিন্তু না। শেখ হাসিনার বয়স 77, তিনিও কিন্তু জীবনের বেশিরভাগ অংশই কাটিয়ে ফেলেছেন। উনি যদি 24-এর নির্বাচনটা ঠিকঠাক দিতেন কি হতো, ওনার একটা ভূমিধস পরাজয় হতো, এই তো হতো, আর হয়তো অন্য কোনো দলের ভূমিধস বিজয় হতো। তো ওনার পরাজয়ের পরে উনি কিন্তু দেশে থাকতে পারতেন, ওনার দল নিয়ে উনি রাজনীতি করতে পারতেন। আজকে আপনি একটা হারিকেন দিয়েও আওয়ামী লীগের একজন সমর্থকও খুঁজে পাবেন না। আপনি যে টকশোতে এনে আদার সাইডে একজনকে বসাবেন যিনি আওয়ামী লীগের পক্ষে দুটো কথা বলবে, এটা আপনি মতি ভাই এখন হারিকেন দিয়েও পাবেন না। কিন্তু আজকে যদি 24-এ শেখ হাসিনা একটা সুষ্ঠু নির্বাচন দিতেন আপনি অনেক মানুষকে পেতেন যারা কিন্তু শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়ে কথা বলতো। একটা কথা আওয়ামী লীগের তরফে প্রায় আমরা শুনি, স্বদেশ প্রত্যাবর্তন দিবস, কারণ তারা
দেশের ক্রান্তিকাল আসলেই পলায়ন করেন, এটা তাদের পারিবারিক ঐতিহ্য। পারিবারিকভাবেই 1971 সালে যখন পাক হানাদার বাহিনী আক্রমণ করলো তার আগেই কিন্তু সুটকেস নিয়ে, সেই ঐতিহাসিক সুটকেস নিয়ে পালিয়ে গেলেন তার পিতা। মানে মতান্তরে তিনি ধরা দিলেন, ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছায় ধরা দিলেন এবং পাকিস্তানের আতিথেয়তা তিনি নিলেন। একইভাবে আমরা দেখলাম শেখ হাসিনাও প্রত্যাবর্তন। আজ থেকে 40 বছর পরে যদি আওয়ামী লীগ কোনোদিন ফিরে আসে বাংলাদেশে, তারা হয়তো আবার এটাকে আরেকটা স্বদেশ প্রত্যাবর্তন দিবস তারা আবিষ্কার করবে। এবং আওয়ামী লীগ এমন একটা অবস্থায় প্রতিবার দেশকে নিয়ে যায় যে পয়েন্ট অফ নো রিটার্নে যায় তারা। আপনি দেখেন যখন বাকশাল কায়েম হলো তখন তাজউদ্দিন আহমেদ বলেছিলেন যে মুজিব ভাই আপনি তো শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের কিংবা আপনার একটা স্মুথ ট্রানজিশন কিংবা আপনার এক্সিটের কোনো শান্তিপূর্ণ উপায় আর রাখলেন না। ঠিক তার কন্যা তাই করলো, শেষমেশ তাকে ভারতের সাহায্য নিয়ে হেলিকপ্টারে করে লুকিয়ে বঙ্গভবন থেকে পালাতে হলো। ইট ইজ সো ডিসগ্রেসফুল ফর আ পলিটিক্যাল পার্টি, যেই পার্টিটা 70 বছর রাজনীতি করেছে দাবি করে, যেই পার্টিটা দাবি করে যে 54 সাল থেকে তাদের নানান অবদান আছে, ভাষা আন্দোলন থেকে শুরু করে গণ অভ্যুত্থান 69-এর, মুক্তিযুদ্ধ 71-এর, 6 দফা দেয়া, অনেক অবদান আছে দলটির। এই দলটি এখন একেবারে একটা মানুষ খুঁজে পাওয়া যায় না যে একজন সমর্থক হিসেবে, আমার কর্মী দরকার নাই, পদে থাকা নেতার দরকার নেই, কিছু দরকার নেই, সমর্থক হিসেবে অ্যাটলিস্ট দলেরও তো কিছু বক্তব্য আছে, তারা দেশে পাওয়া যাচ্ছে না কিন্তু বিদেশে তো দেখা যাচ্ছে। দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং, দ্যাট ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং। ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসেছেন এবং তারা বলেছেন ইতিবাচক পদক্ষেপ নেবার জন্য তারা প্রস্তুত এবং বাংলাদেশের সঙ্গে তারা সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চায়। নরেন্দ্র মোদীর তরফ থেকে তিনি আমাদের চিফ অ্যাডভাইজারকে দাওয়াতও পৌঁছে দিয়েছেন। বাট একই সঙ্গে তো তাদের এটাও মনে রাখতে হবে যে আমাদের চিফ অ্যাডভাইজার খুবই ক্লিয়ারলি তাদেরকে বলেছেন যে যতদিন পর্যন্ত শেখ হাসিনা ভারতের মাটিতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে ততদিন পর্যন্ত আসলে দুই দেশের সম্পর্ক ঠিক যতটা গতিশীল এবং যতটা মোলায়েম মসৃণ হওয়ার কথা ততটা হবে না। এবং তিনি বলেছেন যে ঠিক আছে শেখ হাসিনাকে আপনারা আশ্রয় দিয়েছেন, দ্যাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে আপনারা দিয়েছেন আপনাদের পুরনো বন্ধু, কিন্তু শেখ হাসিনা তার ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশকে উস্কে দেবে, বাংলাদেশে তার নেতা কর্মীদের উস্কে দেবে, কখনো বলবে ট্রাম্পের ছবি পুড়িয়ে সেইটা পোস্ট করতে, কখনো বলবে কেন তাদের কি বাড়িঘর নাই অর্থাৎ গিয়ে আগুন দাও, কখনো বলবে 287 জনকে তো পেয়েই গেলাম তাহলে আমার আর হত্যা করতে কোনো বাধা নাই। মানে এই যে কথাগুলো এগুলোর ভিতরকার হিডেন মিনিং তো তাই। এবং এখন তিনি বলছেন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, এই হিসাবে তিনি যুক্তরাজ্য থেকেও তার বক্তব্য দিয়েছেন। যদিও সরকারের কারণে নিষেধাজ্ঞার কারণে মিডিয়াগুলো সেই বক্তব্য প্রচার করেনি, কিন্তু এই নেটের যুগে ইন্টারনেট এবং www যুগে আসলে কোনো কিছুই চাপা থাকে না, আমরা সবই শুনেছি। অনেক ধন্যবাদ আপনাকে। ভারতের ফেরত দেওয়া উচিত মন্তব্য করে ব্রিটিশ আইনজীবী টবি ক্যাটম্যান বলেছেন এজন্য প্রয়োজনে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির সহযোগিতা নিতে পারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম ও তদন্ত সংস্থার সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের এই বিশেষ পরামর্শক। জাভেদ আক্তারের প্রতিবেদনে বিস্তারিত। ফৌজদারি আইন বিশেষজ্ঞ ব্রিটিশ আইনজীবী টবি ক্যাটম্যান আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অনেক মামলা পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 71-এর মানবতা বিরোধী অপরাধের বিচার চলাকালে অভিযুক্তদের আইনজীবী হিসেবে বাংলাদেশে আসতে চেয়েছিলেন তিনি, কিন্তু তখন তাকে আসতে দেয়নি শেখ হাসিনার সরকার। সেই শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টের গণহত্যার মামলায় সহযোগিতা করতে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক হিসেবে বাংলাদেশে এলেন টবি ক্যাটম্যান। Under the previous government was politically manipulated, a new chapter, and a chapter aimed towards justice, not retribution and not revenge. কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিটো কাঠের চেয়েও কঠোর। গত 20 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক হিসেবে নিয়োগ পাওয়ার পর বুধবার সকালে প্রথম দিনের মতো ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম ও তদন্ত সংস্থার সঙ্গে বৈঠক শেষে ব্রিফিং করেন টবি ক্যাটম্যান। এ সময় তিনি বলেন ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর বাংলাদেশ সরকার অনুরোধ করলে ভারতের উচিত শেখ হাসিনাকে ফেরত পাঠানো। India as a democratic state, that they respect the rule of law and they respect a lawful and proper request for her extradition when an extradition request is made. The role of the chief prosecutor and this office to ensure that charges are brought, that an extradition request is made, and obviously if extradition is refused we will have to then look upon whether she is tried in her absence or whether in fact we look to the International Criminal Court to provide assistance. মৃত্যুদণ্ডের বিধান থাকায় অনেক দেশ আসামিদের ফেরত পাঠায় না উল্লেখ করে আইসিসির এই আইনজীবী বলেন বাংলাদেশের বাস্তবতায় মৃত্যুদণ্ড থাকবে কিনা তা ঠিক করবে দেশটির ট্রাইব্যুনাল। It's a matter for the judges to decide as to whether the death penalty should be applied or not. ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন প্রসিকিউশনের বিভিন্ন উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেছেন টবি ক্যাটম্যান। তিনি এটাও বলেছেন যে ল যেগুলো সংশোধিত হয়েছে সেগুলো খুব কাজের হয়েছে, আরও দু একটা বিষয়ে আরও অ্যামেন্ডমেন্টের প্রয়োজন হতে পারে, সেই ব্যাপারে আমরা সম্মিলিতভাবে প্রসিকিউশন এজেন্সির সাথে প্রসিকিউটরের সাথে পরামর্শক্রমে আমরা আরও কিছু বিষয় প্রপোজ করব। চিফ প্রসিকিউটর জানান ট্রাইব্যুনালে বিচার চলাকালে আসামিরা চাইলে বিদেশি পরামর্শক রাখতে পারবেন, তবে আইনজীবী নিয়োগ দিতে হলে অনুমতি লাগবে বার কাউন্সিলের। পারমিশন সাক্ষাতের সুযোগ পাচ্ছেন তাদের কাছে এমন হতাশার কথাই জানান দিচ্ছেন হাসিনা। প্রয়োজনে জেল জীবনকে মেনে নেবেন, তবুও দেশেই ফিরতে চান হাসিনা, এমন খবরই ভারতের আনাচে কানাচে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। ভারতে খুব বেশি যে ভালো নেই হাসিনা সেটা আজ করা যাচ্ছে ভারতীয় সমাজ পাতার বয়াতে। একাকী নিসঙ্গ জীবন আর কত ভালো লাগে, ইয়োগা আর বই পড়ে কতটা সময় কাটানো যায়, এ যেন সাজাবিহীন জেল জীবন। পরিস্থিতি বিবেচনায় দেশ ছাড়লেও এখন তার মনে উকি দিচ্ছে নানা কল্পনা। একে তো নেতাকর্মীদের রেখে পালিয়ে যাবার অভিযোগ, তার উপর একের পর এক হত্যা মামলা। কি করবেন ভেবে কুল পাচ্ছেন না তিনি। ভারত সরকারও যে তাকে খুব বেশি মূল্য দিচ্ছে তা না।
স্রেফ সাবেক প্রধানমন্ত্রী হিসেবে সুরক্ষায় রাখা হয়েছে তাকে। পালিয়ে যাওয়ার 4 মাস হাসিনা ইস্যুতে ভারতও কোনো কার্যকর পদক্ষেপ না নেয়ায় হতাশা নিয়েই বাংলাদেশে ফেরার ভাবনাটি মাথায় বেশি ঘুরপাক খাচ্ছে বলে ধারণা করছেন ভারতীয় বিশ্লেষকরা। দেশে ফিরে জেলে থাকতে হলেও দেশে আওয়ামীপন্থীদের ভালোবাসা অন্তত পাওয়া যাবে, এমনটাই নাকি ভাবছেন হাসিনা। ভারতে কার্যত হাসিনা যে অবস্থায় আছেন সেটা জেল জীবনের চেয়ে খুব বেশি স্বাধীন নয়। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের জেলে তিনি যে ডিভিশন পেতেন তাতে ভারতের সুযোগ সুবিধার চেয়ে কম কিছু হতো না, বরং বাড়তি হিসেবে তিনি নেতাকর্মী আর স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ করে প্রয়োজনীয় নির্দেশনা নিতে পারতেন, এমনটাই বলছে ভারতে অবস্থানরত দেশি বিদেশি বিশেষজ্ঞরা, যা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাচ্ছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশে ফিরতে চাইলেই কি হাসিনা তা পারবেন? এখনো আওয়ামী লীগের বিরুদ্ধে দেশে ক্ষোভ বিক্ষোভ চলছে, তাদের দলীয় সংগঠনও ছত্রভঙ্গ। শেখ হাসিনার বয়স আজকের চেয়ে 10টা বছর কম হলে তবু হয়তো মনে করা যেত তিনি দেশে ফিরে দলের হাল ধরবেন, কিন্তু এই মুহূর্তে সেটা প্রায় অসম্ভব বলেই মনে হচ্ছে। আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা এখনো প্রত্যাশা করছেন তাদের নেত্রীর দেশে ফেরা এখন শুধু সময়ের অপেক্ষা। তবে শেখ হাসিনা এই মুহূর্তে যে দেশের আতিথেয়তায় আছেন তারা কিন্তু এখনই অতটা আগ বাড়িয়ে ভাবতে রাজি নয়। সাউথ ব্লকের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তার কথায়, পিচ এখন প্রতিকূল, বল উল্টাপাল্টা লাফাচ্ছে, এরকম সময় চালিয়ে খেলতে গেলে হিতে বিপরীত হতে পারে। এখন বরং ধৈর্য দেখানোর সময়, ফলে প্রতিপক্ষের সবুজ বলের জন্য অপেক্ষা করাটাই শ্রেয়। রাজনীতির উইকেটে পোর খাওয়া ব্যাটার শেখ হাসিনাও নিশ্চয়ই এটা জানেন এবং সেই অনুযায়ী উপযুক্ত সুযোগ এলে তবেই সেটা কাজে লাগাবেন। 5 আগস্ট চরম নাটকীয় পরিস্থিতিতে শেখ হাসিনা যখন ভারতে পা রাখেন, দিল্লির বিশ্বাস ছিল তার এই আশাটা একেবারেই সাময়িক। ইউরোপ বা মধ্যপ্রাচ্যের কোনো দেশে যাওয়ার আগে এটা একটা সংক্ষিপ্ত যাত্রাবিরতির বেশি কিছু নয়। যে কোনো মুহূর্তে তৃতীয় কোনো দেশের উদ্দেশ্যে তিনি রওনা হয়ে যাবেন, কিন্তু বিশ্বের কোনো দেশ তাকে নিতে না চাওয়ায় সাময়িক বেকায়দায় পড়ে ভারত। আর 4 মাস পার হওয়ার পর হাসিনা ইস্যুর কোনো সমাধান করতে না পেরে ভারতও হাসিনাকে নিয়ে রীতিমতো বিরক্ত হয়ে যাচ্ছে। বাস্তবতা হলো শেখ হাসিনা ভারতে কোনো গৃহবন্দীও নন বা রাজনৈতিক বন্দীও নন, আবার তাকে রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলতেও বারণ করা হয়েছে, সবার সাথে দেখা করতেও দিচ্ছে না ভারত সরকার। তার মানে কি, খোদ ভারতের রাজনৈতিক বিশ্লেষকরাই বলছেন বন্দী না হয়েও অবরুদ্ধই আছেন হাসিনা। ভারত এবং বাংলাদেশের মধ্যে স্বাধীনতা পরবর্তী সময়ে এইরকম দুঃসম্পর্ক আর কিন্তু কখনো আমরা দেখিনি। এমনকি প্রথমবারের মতন স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশ মেরুদণ্ডটা সোজা করে একটু দাঁড়িয়েছে। যে পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে, কোথাও ঝুঁকার সম্ভাবনা বাংলাদেশের নেই। আর এই প্রথমবারের মতন এই সম্পর্কের যখন অবনতি আরও খারাপ দিকে যাচ্ছিল, তখন ভারত থেকে ভারতের একজন খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি, তিনি বাংলাদেশে ছুটে এসেছিলেন। তার এই ছুটে আসাকে বাংলাদেশের জন্য খুবই পজিটিভ ভাবা হচ্ছে, এই কারণেই যে সম্পর্কের অবনতিটা বাংলাদেশ যেই মুহূর্তে এখন আমরা কথাবার্তা বলছি, সেখানে বাংলাদেশের হারানোর তুলনায় ভারতেরই হারানোর জিনিস বেশি। ভারতে বাংলাদেশ কি পরিমাণ আর এক্সপোর্ট করে, খুবই ন্যূনতম একটা মাছ টাছ এই বক্কর চক্কর, কিন্তু ভারত বাংলাদেশে কসমেটিক্স থেকে শুরু করে বিলিয়নস অফ ডলার কিন্তু আমাদের দেশে এক্সপোর্ট করে। বাংলাদেশের কয় পার্সেন্ট মানুষ ভারতে গিয়ে কর্মজীবী আছে, কিন্তু বাংলাদেশের ভেতরে ভারতের লক্ষ লক্ষ মানুষ ব্যবসা বাণিজ্য বিভিন্ন কারণে তারা কিন্তু এদেশে কর্মরত আছে। আবার ধরেন কাঁচামাল থেকে শুরু করে যে কোনো পণ্য যেগুলা ভারত বাংলাদেশের সাথে ডিল করে বা ব্যবসা করে, সেইখানে তাদের ব্যবসায়িক ফায়দাটা একই জিনিস অন্য দেশে বিক্রি করতে গেলে যেই পরিমাণ খরচ অথবা আপনার এটা কস্ট ক্রিয়েট করতে হয়, বাংলাদেশে তার চেয়ে অনেক কমে করতে পারে। আর আজকের এই পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় এক দেশ অন্য দেশের উপর নির্ভরশীল থাকলেও কোনো দেশ যদি মনে করে যে আমরা দিব না, তার মানে আরেক জাতি না খাইয়া মরবে, বিষয়টা কিন্তু তাও না। আর এরকম অনেক জিনিস ভারতের সাধারণ জনতা যারা আছেন তারা তাদের দেশপ্রেমের জায়গা থেকে স্বাভাবিক বাংলাদেশকে দিব না বললেও আসলে কি ভারত এরকম সিদ্ধান্ত নেবে সরকারের জায়গা থেকে? নও। ভারতের যিনি পররাষ্ট্র সচিব আছেন বিক্রম মিশ্রি, তিনি আমাদের সরকারের সাথে সাক্ষাৎকারের সময় যেই কথাগুলো বলে গেছেন ভারতের জনগণের শোনা উচিত। নয়াদিল্লি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সম্পর্কের উন্নয়ন এবং দুই প্রতিবেশীর মধ্যকার সম্পর্ককে জোরদার সম্মিলিত এবং সমন্বিত প্রচেষ্টায় আগ্রহী বলে তিনি জানিয়েছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ইউনূসের সাথে এক সাক্ষাৎকারে তিনি আপনার এই বক্তব্য দিয়েছেন। ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন, সম্পর্ক বাড়ানো ছাড়া ভারতের দ্বিতীয় কোনো চিন্তা নেই। আমরা এটাকে উভয় দেশের জন্যই লাভজনক হিসাবে দেখছি। আমরা মনে করি
প্রতিবেশী দেশের সাথে মিত্রতা অবশ্যই ভালো জিনিস, ভালো সম্পর্ক অবশ্যই রাখা জরুরি, তবে সম্মান এবং সমতার ভিত্তিতে। ভারত যদি তাদের জায়গা থেকে সফট একটা অবস্থান তৈরি করে, অবশ্যই আমরাও আমাদের জায়গা থেকে উস্কানিমূলক বা অ্যাক্টিভিটিসে যাওয়ার পক্ষে না। পারস্পরিক স্বার্থের বিষয়ে আলোচনা বিক্রম মিস্ত্রি বলছেন যে আমরা যেখানে ছিলাম সেখান থেকেই আবার শুরু করতে চাই। প্রায় 40 মিনিটের একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। সেখানে সংখ্যালঘু ইস্যু, ইভেন অপতথ্য প্রচার ভারত যেগুলো করছে, ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার ভারতে অবস্থান, আঞ্চলিক সহযোগিতা, জুলাই আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে আলোচনা হয়েছে। ভারতের পররাষ্ট্র সচিব বলছেন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের বর্তমান সরকারের সঙ্গেই কাজ করতে হবে। তো প্রধান উপদেষ্টা বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্ককে খুবই দৃঢ় এবং ঘনিষ্ঠ হিসাবে কিন্তু উল্লেখ করছেন। মানে ইউনূস সাহেবও পজিটিভ কথা বলছেন। তিনি বলছেন সাম্প্রতিক সময়ে দুই প্রতিবেশীর সম্পর্কে কিছু মেঘ জমে ছায়া তৈরি করেছে, এই কালো মেঘ মুছে ফেলতে ভারতেরও সাহায্য চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার মানে তিনিও যথেষ্ট নমনীয় ভাব ভারতের সামনে পোষণ করেছেন, যেহেতু তারা এসে নমনীয় হয়েছে, মেহমান আমরাও নমনীয়তা দেখিয়েছি। তো আপনার এই মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য ভারতের সাথে আলোচনা সম্ভবত কিছুটা এখানে এসেছে। পাশাপাশি ভারতের পররাষ্ট্র সচিবকে ডক্টর ইউনূস বলেছেন আমাদের লোকজন উদ্বিগ্ন, কারণ তিনি ভারত থেকে অনেক বক্তব্য দিচ্ছেন, এটা উত্তেজনা সৃষ্টি করছে। তো বিক্রম মিস্ত্রি আবার বলছেন জুলাই আগস্টের যে ঘটনা সেটাকে ভারত আপনার পর্যবেক্ষণ করেছে। তো এখানে নানান বক্তব্য হয়েছে। তো সবচেয়ে কিছুর পরে ভারতের জায়গা থেকে বিক্রম মিস্ত্রি বলছেন যে অধ্যাপক ইউনূস দায়িত্ব নেওয়ার পর যে সকল বিদেশি রাষ্ট্র তাকে অভিবাদন জানিয়েছে তার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু একজন, যিনি সামনের সারিতে এই কাজটা করছেন। তার মানে বিজেপির ওই শুভেন্দু গান্ডু এই নেতা, তার বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের এই সেই বক্কর চক্কর যত কথা কয়, পশ্চিমবঙ্গের গণমাধ্যমগুলো যত কথা বলছে, কিন্তু ভারতের যে পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসছে তিনি সুন্দর কথা বলেছেন, ভদ্রভাবে কথা বলেছেন, আমরাও ভদ্রতা দেখিয়েছি। বেসিক্যালি ভারত বাংলাদেশ দূরত্ব হলে বাংলাদেশের হারানোর চেয়ে ভারতের হারানোর বেশি। ভারত পারবে কোনটা ওই সীমান্তে কিলিং করা, এটা একটা পারবে, আর বাকি জিনিস যদি বলে ভাই তোমাদেরকে দিব না, তো দিলেন না, আমরা অন্য দেশ থেকে নিব, এরকম মানে আমাদেরকে পেচকিতে ফালানোর প্ল্যানিং করলে সেটা আলাদা, বিকল্প আমাদের কাছে আছে। কিন্তু এমনিতে আমরা এক দেশ আরেক দেশের সাথে ভালো সম্পর্কে বিশ্বাসী, কিন্তু যদি আমাদের উপর অন্যায় অত্যাচার বা হেয় প্রতিপন্ন করে কোনো কথা বলা হয়, আমরাও কিন্তু কথা বলতে জানি। ভালো থাকবেন। এই বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। দেখা হবে না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।